আজকে আমরা পড়ব তড়িৎ কোষ সাধারণ বিজ্ঞানের তড়িৎ কোষ পড়ব। তো চলো শুরু করা যাক। গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত হয় সালফিউরিক অ্যাসিড H2SO4। H2SO4 হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সংকেত। সালফিউরিক অ্যাসিড ব্যাটারি অ্যাসিড নামেও পরিচিত, যা গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত হয়। সালফিউরিক অ্যাসিড এবং জলের মিশ্রণ একটি সীসা অ্যাসিড ব্যাটারিতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহৃত হয়। সালফিউরিক অ্যাসিড সার, রাসায়নিক রং, বিস্ফোরক, ডিটারজেন্ট তৈরিতেও ব্যবহৃত হয়। দেখো, সালফিউরিক অ্যাসিড সার, রাসায়নিক রং, বিস্ফোরক, ডিটারজেন্ট তৈরিতেও ব্যবহৃত হয়। তড়িৎ বিশ্লেষণের সূত্র আবিষ্কার করেন কে? ফ্যারাডে, মাইকেল ফ্যারাডে। তড়িৎ বিশ্লেষণের সূত্র আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় উক্ত তড়িৎ বিশ্লেষ্যের যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় তাকে তড়িৎ বিশ্লেষণ বলা হয়। তড়িৎ বিশ্লেষণের ইংলিশ নাম হচ্ছে ইলেকট্রোলাইসিস। 1833 সালে মাইকেল ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণের দুইটি সূত্র প্রণয়ন করেন। 1833 সালে মাইকেল ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণের দুইটি সূত্র প্রণয়ন করেন, আজ থেকে প্রায় 192 বছর পূর্বে। সাধারণ স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেকট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহৃত হয় তা কি? তা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড ব্যাটারি অ্যাসিড নামেও পরিচিত, যা গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত হয়। সালফিউরিক অ্যাসিড সার, রাসায়নিক রং, বিস্ফোরক, ডিটারজেন্ট তৈরিতেও ব্যবহৃত হয়। সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে স্টোরেজ ব্যাটারি। সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে স্টোরেজ ব্যাটারি। সাধারণত ড্রাই সেলের ইলেকট্রোড হিসেবে রয়েছে কার্বন দণ্ড ও দস্তার কৌটা। সাধারণত ড্রাই সেলের ইলেকট্রোড হিসেবে রয়েছে কার্বন দণ্ড ও দস্তার কৌটা। সাধারণ ড্রাই সেলে কার্বন দণ্ড ধনাত্মক পাত এবং দস্তার কৌটা ঋণাত্মক পাত হিসেবে ব্যবহৃত হয়। কার্বন দণ্ডের চারপাশে থাকে কার্বন গুঁড়ো এবং ম্যাঙ্গানিজ অক্সাইড। ম্যাঙ্গানিজ অক্সাইড ছোদন নিবারক হিসাবে কাজ করে। এখন ম্যাঙ্গানিজ অক্সাইড যে ছোদন নিবারক হিসেবে কাজ করে, এই ছোদনটা কি? এখানে এই ওয়ার্ডটা দ্বারা কি বুঝাইছে আমি তো এটাই বুঝি নাই। ব্যাটারি থেকে কোন ধরনের কারেন্ট পাওয়া যায়? ডিসি। দেখো, ব্যাটারি থেকে ডিসি কারেন্ট পাওয়া যায়। ব্যাটারি বা তড়িৎ কোষে চার্জ বা ইলেকট্রন জমা রাখা হয়। এক প্রান্তে থাকে জমাকৃত ইলেকট্রন আর অপর প্রান্তে থাকে ইলেকট্রনের ঘাটতি। এই বৈষম্য কাজে লাগিয়ে ব্যাটারি কাজ করে, তাই ব্যাটারি থেকে সবসময় ডিসি বিদ্যুৎ পাওয়া যায়। অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়? অ্যানোডে জারণ বিক্রিয়া সম্পন্ন হয়। অ্যানোডে জারণ বিক্রিয়া সম্পন্ন হয়, ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়। যে মৌল বা যৌগ ইলেকট্রন দান করে তাকে কি বলে? বিজারক। যে মৌল বা যৌগ ইলেকট্রন দান করে তাকে বিজারক বলে। বিজারক হলো একটি উপাদান বা যৌগ যা ইলেকট্রন ত্যাগ করে। ড্রাই সেল ব্যাটারির তড়িৎচালক বল কত? ড্রাই সেল ব্যাটারির তড়িৎচালক বল হচ্ছে 1.5 ভোল্ট, 1.5 ভোল্ট। ড্রাই সেল ব্যাটারির তড়িৎচালক বল হচ্ছে 1.5 ভোল্ট। শুষ্ক কোষে কে ইলেকট্রন দান করে? দস্তার খোল। শুষ্ক কোষে দস্তার খোল ইলেকট্রন দান করে। ড্রাই সেলে অ্যানোড হিসেবে জিঙ্ক ব্যবহৃত হয়। অ্যানোডে জারণ হয়। জারণ মানেই হলো ইলেকট্রন দান, তাই এখানে জিঙ্ক তথা দস্তার খোল ইলেকট্রন দান করে।
ঠিক আছে, আবার বলি, শুষ্ক কোষে কে ইলেকট্রন দান করে? এক কথায় হচ্ছে কি দস্তার খোল। ঠিক আছে, ড্রাই সেলে অ্যানোড হিসেবে জিঙ্ক ব্যবহৃত হয়। ড্রাই সেলে অ্যানোড হিসেবে জিঙ্ক ব্যবহৃত হয়। অ্যানোডে জারণ হয়, জারণ মানেই হলো ইলেকট্রন দান। তাই এখানে জিঙ্ক তথা দস্তার খোল ইলেকট্রন দান করে। ঠিক আছে, নিচের কোনটি সবচেয়ে উত্তম তড়িৎ পরিবাহক? এখানে রয়েছে অপশনে তামা, সোনা, লোহা, রূপা। তো এর ভিতরে রূপা হচ্ছে সবচেয়ে উত্তম তড়িৎ পরিবাহক। তড়িৎ পরিবাহিতা ধর্মের উপর ভিত্তি করে কঠিন পদার্থকে 3টি শ্রেণীতে বিভক্ত করা যায়। এগুলো হলো পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। আবার শূন্য, তড়িৎ পরিবাহিতা ধর্মের উপর ভিত্তি করে কঠিন পদার্থকে 3টি শ্রেণীতে বিভক্ত করা যায়। এগুলো হলো পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী। যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজে তড়িৎ প্রবাহ চলতে পারে তাদেরকে পরিবাহী বলে। সাধারণত ধাতব পদার্থ তড়িৎ সুপরিবাহী হয়, যেমন তামা, রূপা, লোহা, অ্যালুমিনিয়াম ইত্যাদি পরিবাহী। পরিবাহীর আপেক্ষিক রোধ অনেক কম হয়, প্রায় 10 থেকে 8 ওহম ক্রমের। রূপা হলো সবচেয়ে উত্তম ধাতব পরিবাহক। ড্রাই সেলে ধনাত্মক পাত হিসেবে কাজ করে কার্বন দণ্ড। ড্রাই সেলে ধনাত্মক পাত হিসেবে কাজ করে কার্বন দণ্ড। বিদ্যুৎ কোষ প্রধানত 2 প্রকার, যথা সাধারণ বিদ্যুৎ কোষ ও শুষ্ক বিদ্যুৎ কোষ। শুষ্ক বিদ্যুৎ কোষে দস্তার তৈরি চোঙ এবং একটি কার্বন দণ্ড ব্যবহৃত হয়। এ কোষের দস্তার চোঙটি ঋণাত্মক মেরু এবং কার্বন দণ্ড ধনাত্মক মেরু হিসেবে কাজ করে। কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহকে সামান্য পরিমাণে ত্রিযোজী মৌল অপদ্রব্য হিসাবে মেশানো হলে তাকে কি বলা হয়? তাকে পি টাইপ অর্ধপরিবাহক বলা হয়। এটা আবার শূন্য, কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহকে সামান্য পরিমাণে ত্রিযোজী মৌল অপদ্রব্য হিসাবে মেশানো হলে তাকে পি টাইপ অর্ধপরিবাহক বলে। কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহকে সামান্য পরিমাণে ত্রিযোজী মৌল অপদ্রব্য হিসাবে মেশানো হলে তাকে পি টাইপ অর্ধপরিবাহক বলে। ত্রিযোজী মৌলের মধ্যে রয়েছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম। কোনো বিশুদ্ধ অর্ধপরিবাহকে সামান্য পরিমাণে পঞ্চযোজী মৌল অপদ্রব্য হিসাবে মেশানো হলে তাকে এন টাইপ পরিবাহক বলে। দেখো, পি টাইপে হচ্ছে ত্রিযোজী মৌল আর এন টাইপে হচ্ছে পঞ্চযোজী মৌল। ক্লিয়ার? আর দুইটাই কি বিশুদ্ধ অর্ধপরিবাহক হবে এবং বিশুদ্ধ অর্ধপরিবাহকের সাথে ত্রিযোজী মৌল আর পঞ্চযোজী মৌল মেশানো যায়, অপদ্রব্য হিসাবে মেশানো যায়। এবং যদি তোমরা ত্রিযোজী মৌল ব্যবহার করি তাহলে সেটা হচ্ছে যাইয়া পি টাইপ অর্ধপরিবাহক, আর যদি আমরা পঞ্চযোজী মৌল ব্যবহার করি তাহলে সেটা হবে এন টাইপ অর্ধপরিবাহক। গ্যালভানাইজিং হলো লোহার উপর দস্তার প্রলেপ। গ্যালভানাইজিং হলো লোহার উপর দস্তার প্রলেপ। লোহার উপর সৃষ্ট ক্ষয়কারী মরিচাকে প্রতিরোধ করা যায় লোহার উপর জিঙ্ক বা দস্তার আবরণ দিয়ে। একে দস্তার লেপন বা গ্যালভানাইজিং বলে। এক্ষেত্রে জিঙ্ক অ্যানোড হিসেবে এবং আয়রন বা লোহা ক্যাথোড হিসেবে কাজ করে। ক্যাথোড তড়িৎদ্বারে নিম্নোক্ত কোন বিক্রিয়াটি সংঘটিত হয়? বিজারণ। তো দেখো, ক্যাথোড তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়াটি সংঘটিত হয়। ক্যাথোড তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। পানির তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় প্লাটিনাম।
পিটি দিয়ে তো প্লাটিনামই তো বোঝায় নাকি? পিটি দিয়ে কি বোঝায়, দাঁড়াও একটা সেকেন্ড। হ্যাঁ, পিটি দিয়ে প্লাটিনাম বোঝায়। তো পানির তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে প্লাটিনাম ব্যবহৃত হয়। আমার কোশ্চেন হচ্ছে প্লাটিনামের তো অনেক দাম, তাহলে পানির তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসেবে প্লাটিনাম কিভাবে ব্যবহৃত হয়? মানে এত ব্যয়বহুল একটা ধাতু কিভাবে ব্যবহার হয়? গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় উক্ত তড়িৎ বিশ্লেষ্যের যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় তাকে তড়িৎ বিশ্লেষণ বলা হয়। আবার শোনো, তো গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহনের সময় উক্ত তড়িৎ বিশ্লেষ্যের যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় তাকে তড়িৎ বিশ্লেষণ বলা হয়। বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ করার জন্য নিষ্ক্রিয় ধাতুর দুটি প্লাটিনামের দণ্ড নেওয়া হয়। বিশুদ্ধ পানি সামান্য পরিমাণে আয়নিত হয়, তাই এর সাথে সামান্য সালফিউরিক অ্যাসিড যোগ করা হয় যাতে পানির বিয়োজন হার বাড়ে। পরমাণু আধান নিরপেক্ষ। পরমাণু আধান নিরপেক্ষ কারণ একটি পরমাণুতে যতটি ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন আছে ততটি ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনও আছে, তাই হচ্ছে পরমাণু আধান নিরপেক্ষ। সালফিউরিক অ্যাসিডে কোন মৌলিক পদার্থটি নেই? সালফিউরিক অ্যাসিডে রয়েছে কি, দেখো H2SO4, হাইড্রোজেন 2টা, সালফেট একটা, মানে সালফার একটা, অক্সিজেন 4টা। তাইলে সালফার, অক্সিজেন আর হাইড্রোজেন রয়েছে, তাহলে অপশনে এছাড়া যাই থাকুক সেটাই হবে কি, ওই পদার্থটা নাই। সালফিউরিক অ্যাসিডের সংকেত H2SO4। সংকেত থেকে আমরা দেখতে পাই সালফিউরিক অ্যাসিডে 2 অণু হাইড্রোজেন, 1 অণু সালফার ও 4 অণু অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে না। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে একটি ধাতুর উপর আরেকটি ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে কি বলে? দেখো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে একটি ধাতুর উপর আরেকটি ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াকে ইলেকট্রোপ্লেটিং বলে। ইলেকট্রোপ্লেটিং হলো তড়িৎ বিশ্লেষণের সাহায্যে একটি ধাতুর উপর আরেকটি ধাতুর পাতলা আবরণ তৈরির প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সাধারণত নিকেল, ক্রোমিয়াম, টিন, সিলভার ও সোনা দিয়ে আবরণ তৈরি করা হয়। যে কোনো ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেয়াকে গ্যালভানাইজিং বলে। দেখো, যদি আমরা ধাতুর উপর, যে কোনো ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেই সেটা হচ্ছে গ্যালভানাইজিং। এক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের প্রয়োজন নেই। আর যদি আমরা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে একটি ধাতুর উপর অন্য একটি ধাতুর প্রলেপ দেই সেটা হচ্ছে কি ইলেকট্রোপ্লেটিং। ক্লিয়ার? ধাতব পদার্থসমূহের ক্ষয়রোধ করার জন্য রং দেয়াকে পেইন্টিং বলে। ধাতব পদার্থসমূহের ক্ষয় রোধ করার জন্য তার উপরে রং দেওয়াকে বলে পেইন্টিং। সোডিয়াম থেকে যদি একটা ইলেকট্রন, মানে সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে সোডিয়ামের ঘটে কি জারণ। কারণ কি, জারণ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা বা ইলেকট্রন দান করা। যদি কোনো পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে তাকে বলে জারণ বিক্রিয়া, এবং ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে সে ধনাত্মক আধানে পরিণত হয়। কেন? দেখো, একটা পরমাণু আধান নিরপেক্ষ, ঠিক আছে, এটা পরমাণু আধান নিরপেক্ষ কারণ তার কেন্দ্রে নিউক্লিয়াসে থাকে কি প্রোটন, এবং সমসংখ্যক প্রোটন আবার কক্ষপথে থাকে, মানে সমসংখ্যক ইলেকট্রন থাকে। প্রোটন যে কটা থাকে সেই কটাই ইলেকট্রন থাকে কক্ষপথে, এই জন্য এটা আধান নিরপেক্ষ থাকে, কারণ ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আর প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ। ঠিক আছে, এখন সোডিয়ামের রয়েছে 11টি ইলেকট্রন আর 11টি প্রোটন। সে কি করলো, যখন একটি ইলেকট্রন ত্যাগ করলো তখন সে কি
একটি ঋণাত্মক চার্জ ত্যাগ করলো, ঠিক আছে। তো সেজন্য কি তার একটি ইলেকট্রন ত্যাগ করার কারণে একটি মানে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা কি একটি ধনাত্মক এক্সট্রা হয়ে গেল না, কারণ এখানে 11টা প্রোটন সংখ্যা রয়েছে, কিন্তু এখন কক্ষপথে প্রোটন রয়েছে নিউক্লিয়াসে 11টি, কিন্তু একটি ইলেকট্রন দেওয়ার পরে কক্ষপথে এখন রয়েছে 10টি ইলেকট্রন। তো সেই জন্য এটা কি ধনাত্মক হয়ে গেছে। তো ত্যাগ করার মাধ্যমে সে ধনাত্মক চার্জে পরিণত হয়, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি, আর যদি এইটুকু না বুঝো তাহলে কমেন্টে অবশ্যই জানাবা। লোহার উপর অন্য ধাতুর প্রলেপ দিলে কি হয়? স্থায়িত্ব বাড়ে। লোহার উপর অন্য ধাতুর প্রলেপ দিলে স্থায়িত্ব বাড়ে। আর্দ্র বাতাসে অনেক দিন পড়ে থাকলে লোহার জিনিসের উপর বাদামি বর্ণের সহজে অপসারণযোগ্য আবরণ পড়ে এবং লোহা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়। লোহার উপর অন্য ধাতুর প্রলেপ দিলে এই ক্ষয় রোধ হয়, ফলে স্থায়িত্ব বাড়ে। লেড অ্যাসিড সঞ্চয়ী কোষ কী ধরনের কোষ? সেকেন্ডারি কোষ। লেড অ্যাসিড সঞ্চয়ী কোষ হচ্ছে সেকেন্ডারি কোষ। লেড অ্যাসিড সঞ্চয়ী কোষ কী ধরনের কোষ? লেড অ্যাসিড সঞ্চয়ী কোষ সেকেন্ডারি কোষ। তড়িৎ রাসায়নিক কোষগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, যেমন প্রাইমারি কোষ ও সেকেন্ডারি কোষ। এখন চলো আমরা প্রাইমারি সেলস বা প্রাথমিক কোষ দেখি। যে বিদ্যুৎ কোষ নিজেই নিজের রাসায়নিক শক্তি থেকে সরাসরি বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে বিদ্যুৎ প্রবাহ বজায় রাখে তাকে প্রাইমারি বা প্রাথমিক কোষ বলে। এ ধরনের কোষে রাসায়নিক বিক্রিয়া সংঘটনের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয় এবং একবার ব্যবহারের পর একে পুনরায় ব্যবহার করা যায় না। উদাহরণ ভোল্টার কোষ, লেকল্যান্স কোষ। সেকেন্ডারি সেলস বা গৌণ কোষ। যে বিদ্যুৎ কোষে বাইরে থেকে বিদ্যুৎ প্রবাহিত করে বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তি হিসেবে সঞ্চিত রেখে পরে ওই রাসায়নিক শক্তিকে পুনরায় বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, তাকে সেকেন্ডারি কোষ বা গৌণ কোষ বা সঞ্চয়ী কোষ বলে। এখন কোশ্চেনে যদি সঞ্চয়ী কোষের কথা বলে, সঞ্চয়ী কোষই কিন্তু সেকেন্ডারি কোষ বা গৌণ কোষ। এ ধরনের কোষগুলো বিদ্যুৎ প্রবাহ চালিয়ে বারবার চার্জিত করা যায় এবং ব্যবহার করা যায়। উদাহরণ লেড অ্যাসিড সঞ্চয়ী কোষ, নিকেল অক্সাইড সঞ্চয়ী কোষ। ড্যানিয়েল কোষে অ্যানোড হিসাবে থাকে জিঙ্ক পার জিঙ্ক 2+ আধান, মানে এটার অর্থটা কি? ড্যানিয়েল কোষে অ্যানোড হিসাবে থাকে জিঙ্ক, যেটি 2টা আধান ত্যাগ করছে, এরকম কিছু বোঝায়। আমি এই সংকেতটার দ্বারা কিছুই বুঝতেছি না, তার একটা সেকেন্ড। তো দেখো, ড্যানিয়েল কোষে অ্যানোড হিসেবে থাকে জিঙ্ক বাই জিঙ্ক 2+ বা জিঙ্ক আয়ন, কারণ জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করে অ্যানোড হিসেবে কাজ করে ড্যানিয়েল কোষে, ঠিক আছে। তো জিঙ্কের হয় অক্সিডেশন মানেই হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। জিঙ্ক সবসময় ইলেকট্রন ত্যাগ করে, মানে জিঙ্কে সবসময় অক্সিডেশন হয়। ড্যানিয়েল কোষের একটি পাত্রে কপার সালফেটের জলীয় দ্রবণে ক্যাথোড হিসেবে কপার দণ্ড এবং অপর একটি পাত্রে জিঙ্ক সালফেটের জলীয় দ্রবণে জিঙ্ক অ্যানোড হিসেবে নেওয়া হয়। ক্লিয়ার? তড়িৎদ্বার বিক্রিয়া হচ্ছে জারণ বা বিজারণ বিক্রিয়া। ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে সম্পন্ন হয়, স্বতঃস্ফূর্ত হতে হয়, ঠিক আছে। তড়িৎদ্বার বিক্রিয়া হচ্ছে জারণ বা বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ মানে কি? ইলেকট্রন ত্যাগ গ্রহণ বা আদান প্রদান, ঠিক আছে। ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমে সম্পন্ন হয়, আর এটা কি স্বতঃস্ফূর্ত হয়, ঠিক আছে। তড়িৎদ্বার বিক্রিয়ার বৈশিষ্ট্য জারণ বিজারণ বিক্রিয়া ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয়, স্বতঃস্ফূর্ত হতে পারে। নিচের কোনটি গ্যালভানিক কোষের ভেতরে পড়ে না? তো এখন দেখো, আমরা আগে গ্যালভানিক কোষটা কি সেটা জানি।
যে তড়িৎ রাসায়নিক কোষে তড়িৎদ্বার বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে এবং রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে গ্যালভানিক কোষ বলে। আমি আবারও বলছি, যে তড়িৎ রাসায়নিক কোষে তড়িৎদ্বার বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটে এবং রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে গ্যালভানিক কোষ বলে। গ্যালভানিক কোষ হচ্ছে ড্যানিয়েল সেল, ড্রাই সেল, হাইড্রোজেন ফুয়েল সেল ইত্যাদি। ড্রাই সেল একটি গ্যালভানিক কোষ, ড্যানিয়েল সেল একটি গ্যালভানিক কোষ, হাইড্রোজেন ফুয়েল সেল একটি গ্যালভানিক কোষ। এখন দেখো তাহলে এখানে বাকি থাকে কি, লেড স্টোরেজ সেল, ওটা একটা গ্যালভানিক কোষ নয়। শুষ্ক কোষে কার্বন দণ্ডের চারপাশে থাকে ম্যাঙ্গানিজ অক্সাইড ও কার্বন পাউডার। শুষ্ক কোষে কার্বন দণ্ডের চারপাশে থাকে ম্যাঙ্গানিজ অক্সাইড ও কার্বন পাউডার। শুষ্ক কোষে কার্বন দণ্ডের চারপাশে থাকে ম্যাঙ্গানিজ অক্সাইড ও কার্বন পাউডার। সাধারণ ড্রাই সেলে কার্বন দণ্ড ধনাত্মক পাত এবং দস্তার কৌটা ঋণাত্মক পাত হিসেবে ব্যবহৃত হয়। কার্বন দণ্ডের চারপাশে থাকে কার্বন গুঁড়ো এবং ম্যাঙ্গানিজ অক্সাইড। ম্যাঙ্গানিজ অক্সাইড নিবারক হিসেবে কাজ করে। প্রথম তড়িৎ রাসায়নিক কোষ আবিষ্কৃত করেন কে? দেখো, প্রথম তড়িৎ কোষ আবিষ্কার করেন আলেকসান্দ্রো ভোল্টা। আলেকসান্দ্রো ভোল্টা প্রথম তড়িৎ রাসায়নিক কোষ আবিষ্কার করেন আলেকসান্দ্রো ভোল্টা। আলেকসান্দ্রো ভোল্টা। ক্লিয়ার। আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের অবজেক্টিভ পরীক্ষায় এগুলো কাজে লাগবে। ধন্যবাদ।